নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে কিছুক্ষণ পর দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এনডিএ জোটের সরকার গঠন। নানামুখী চাপের মধ্যেও রাজস্ব আয়ের রেকর্ড। চট্টগ্রাম কাস্টম হাউসে 11 মাসে আদায় ৬২,০০০ কোটি টাকা। বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বেড়েছে কয়েক গুণ। ঢাকা রুরাল সড়কের নিচে পড়ে ২০৭ একর জমি। ওয়ার্কশপ, গুদাম, ঘোড়ার আস্তাবল সহ যে যার মতো ব্যবহার। জনকল্যাণে কাজে লাগানোর সুযোগ থাকলে উদাসীন সিটি কর্পোরেশন। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। একটা সহজ ম্যাচ কিভাবে কঠিন করতে হয় সেটা কিন্তু আমরা দেখলাম এই ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে। খুব একটা কঠিন লক্ষ্য ছিল না বাংলাদেশের, তবে টপ অর্ডাররা যথারীতি ব্যর্থ হয়েছেন। এরপরে একটা ভালো একটা জুটি কিন্তু গড়েন তাওহিদ হৃদয় এবং লিটন দাস। তবে সেই জুটিটা ভাঙার পরে কিন্তু আমরা দেখেছি যে একটু চাপে পড়ে যায় বাংলাদেশ, এবং সেই চাপটা কিন্তু আসলে পরের ব্যাটসম্যানরা খুব একটা নিতে পারেনি। সাকিব আল হাসান, যিনি অনেক দিন ধরেই কিন্তু ভুগছিলেন তার ব্যাট হাতে, আজকের ম্যাচেও কিন্তু তিনি খুব একটা ভালো করতে পারেনি। তবে আশার কথা হলো যে এখনও উইকেটে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। খেলার শেষ মুহূর্তটা চলছে, মাত্র আর 2টো রান জয়ের জন্য বাংলাদেশের দরকার। তবে সবচেয়ে শঙ্কার বিষয় হলো বাংলাদেশের কিন্তু হাতে উইকেট নেই। এই উইকেটে একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ আছেন বলেই এখনও হয়তো অনেকে স্বপ্ন দেখছেন, ভরসা দেখছেন। তো এর আগের ওভারটা যখন হয় নুয়ান তুষারা, সেই ওভারে কিন্তু ব্যাক টু ব্যাক 2 বলে উইকেট তুলে নিয়ে তিনি কিন্তু ম্যাচটা আসলে একটু জমিয়ে তুলেছেন বলা যায়। যে তবে বলতে হয় একজনের কথা, তিনি তাওহিদ হৃদয়। সেই তাওহিদ হৃদয় কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন আজকে। 200 স্ট্রাইক রেটে ম্যাচ ব্যাটিং করেছেন, টানা 3 ছক্কা হাঁকিয়েছেন, এবং সেই 3 ছক্কায় কিন্তু বাংলাদেশ আসলে মনে হচ্ছিল ম্যাচটা কঠিন হবে, তবে সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ সহজ করে ফেলে। তবে নিশ্চয়ই এখানে যারা আছেন গর্জন শুনতে পাচ্ছেন। বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিয়েছে। অল ক্রেডিট গোজ টু তাওহিদ হৃদয়, লিটন দাস। এই লিটন দাসের কিন্তু আজকের ম্যাচে খেলার কথাই ছিল না। একটা আমি আপনাদের সঙ্গে কথা বলছি, লাইভে কথা বলছি শুধু ডালাস থেকে। কথার মধ্যেও কিন্তু আসলে আমি একটু টেনশন কাজ করছিল মাথায় যে বাংলাদেশ আসলে জিতবে, আমি আপনাদের কি খবর দিব। তবে শেষ পর্যন্ত আমরা এই গর্জন শুনে কিন্তু বুঝে গেছি যে বাংলাদেশ দল জয়লাভ করেছে, এবং 2 উইকেটে বাংলাদেশ দল জয়লাভ করেছে। দারুণ একটা জয় বাংলাদেশ দল। আসলে আমরা জানি যে ব্যাটিংটা অনেক প্রবলেম ছিল, আজকের ম্যাচেও কিন্তু সেই ব্যাটিংটা কিন্তু প্রবলেম রয়ে গেছে। তারপরও একটা স্বস্তির বিষয় যে বাংলাদেশ ম্যাচটা জিতেছে। অনেক সমর্থকরা বের হয়ে যাচ্ছে, সবাই কিন্তু বাংলাদেশের প্রচুর সমর্থক এসেছিল, সবাই হাসি মুখেই বের হয়ে যাচ্ছে। ডেফিনেটলি বাংলাদেশের এই জয়টা অনেক ইম্পর্টেন্ট হবে এবং পরবর্তী সুপার হিটে যাওয়ার জন্য অনেক হেল্প করবে। তো আমার কাছে ডালাস থেকে এই ছিল সবশেষ খবর। 2 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করলো টিম টাইগার। যুক্তরাষ্ট্র থেকে সেই খবর জানাছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। এদিকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। হৃদয়ের সুস্থতা পরীক্ষা নিয়ে যে জয়, 2 উইকেটে চিরপ্রতিদ্বন্দ্বী লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের যে জয়, অন্তত বিশ্বকাপের শুরুটা হলো বাংলাদেশের দারুণভাবে। দেখতেই পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেন একখণ্ড উৎসবের নগরী। কিছুক্ষণ আগে অর্থাৎ ম্যাচ শেষের সঙ্গে সঙ্গে কিন্তু একটা অন্যরকম পরিবেশ ছিল এখানে, এবং যে স্বস্তির জয় বলা হচ্ছিল যে লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। এ কারণে ডু অর ডাই ম্যাচ কারণ বাংলাদেশ দল জানেন যে অল্প রানের টার্গেট ছিল, কিন্তু সেই চাপের মুহূর্তেও বাংলাদেশ দল যেভাবে জিতে গেছে। আমরা 2-একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, একটু জানতে চাইবো কতখানি খুশি আসলে এমন পারফরমেন্স। বুঝলে ভাই, কতখানি খুশি এমন পারফরমেন্স? 100 খুশি, 100 খুশি ভাইয়া। ভয় পেয়েছিলেন? আমরা হতাশার ভিতরে ছিলাম, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াজ হতাশা দূর করে দিয়েছে বাংলাদেশকে বিজয় করে। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদই দলকে জিতালো। নিশ্চয়ই এই বিষয়টা অন্যভাবে দেখেন। মাহমুদুল্লাহ বেস্ট। পুরাঞ্চল বাতে পরে কথা আছে না, পুরাঞ্চল বাতে পরে সাকিবের কোনো কাম আছে? সাকিব দর্শকরা আসলে যেমনটা বলছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 13 বলে 16 রান করেছেন। তবে তার আগে তাওহিদ হৃদয়ের যে 20 বলে 40 রান, কিংবা লিটন কুমার দাসের যে চাপের মুহূর্তে দারুণ একটা ক্যামিও, সবকিছু মিলিয়ে দারুণভাবে বাংলাদেশের শুরুটা হলো। এবং এই যে ব্যাটনটা বাংলাদেশ পেলো, সেই ব্যাটনটা কিন্তু বাংলাদেশের ধরে রাখতে হবে। আমরা
দেখছিলাম যে জানেন যে একেবারে সকালবেলা বাংলাদেশে তখনও ভোরও হয়নি এবং মর্নিং শোজ দ্য ডে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্তভাবে এবং সেই শুরুটার পাওয়ার পর অর্থাৎ বাংলাদেশ যে মোমেন্টামটা পেয়েছিল সেই মোমেন্টামটা পাওয়ার পরে বাংলাদেশের বোলাররা যে মোমেন্টামটা এনে দিয়েছিল বিশেষ করে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন সবাই মিলে যেভাবে বাংলাদেশকে দারুণভাবে একটা সূচনা এনে দিয়েছিলেন। এরপরে ব্যাটসম্যান প্রথমে খুব তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়ার পরও লিটন কুমার দাস এবং পরবর্তীতে তাওহিদ হৃদয় বলছিলাম তাদের কথা এবং তারা যেভাবে আসলে তারা আসলে যেভাবে বাংলাদেশ দলকে এই ম্যাচটা জেতালো এবং পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস কিংবা নেপাল যে কোনো দুটো ম্যাচ জিতে গেলেই কিন্তু বাংলাদেশের যে স্বপ্নের সুপার হিট সেটা নিশ্চিত হবে। তো এই ছিল আমার কাছে টিএসসি থেকে বাংলাদেশের দর্শকদের উদযাপনের সবশেষ আপডেট। বাংলাদেশের জয়ে আনন্দ উল্লাস করছেন বাংলাদেশের সমর্থকরা, সে খবর জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদীর অভিষেক আয়োজনে। অনুষ্ঠানে যোগদান শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ভারতীয় প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এছাড়া সফরকালে বিভিন্ন দাপ্তরিক কার্য সম্পাদন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন মোদী। রোববার শপথ নিয়ে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। এর আগে এনডিএ জোটের বৈঠকে নরেন্দ্র মোদীকে জোট নেতা হিসেবে নির্বাচিত করা হয়। ইন্ডিয়া জোটের প্রধান নির্বাচিত হওয়ার পর এ বিষয়ে অবহিত করতে শুক্রবার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতি ভবনে যান বিজেপি নেতা নরেন্দ্র মোদী। নতুন সরকার গঠনের বিষয়ে করেন আলোচনা। এ সময় এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। বৈঠক শেষে রাষ্ট্রপতি ভবনের বাইরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন নরেন্দ্র মোদী। বলেন, নতুন সরকার গঠন ও শপথ গ্রহণের সময় নির্ধারণ সহ নানা বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ হয়েছে তার। আগামী 5 বছর দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবে তার দল। और मैं देशवासियों को विश्वास दिलाता हूं कि 18वीं लोकसभा में भी हमारे 5 साल के कार्यकाल में भी हम उसी गति के साथ उतने ही समर्पण भाव से देश की आशा आकांक्षाओं को पूर्ण करने में। এক দশকের মধ্যে এই প্রথম মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের প্রয়োজন পড়েছে। আগের 2 মেয়াদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলটি লোকসভার নিম্নকক্ষে এবার আসন পেয়েছে 240টি, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য 272 আসনের প্রয়োজন। তাই মোদীকে এবার সরকার গঠনের জন্য জোটের উপর নির্ভর করতে হয়েছে। সব মিলিয়ে 543 আসনের মধ্যে লোকসভায় এনডিএ 293টি আসন জিতেছে, আর রাহুল গান্ধীর কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 230টির বেশি আসন। এদিকে পার্লামেন্টে বিরোধী দল ইন্ডিয়া জোটের নেতা কে হবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে জোটের নেতৃত্ব দেবে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি। এবার পার্লামেন্টে রাহুল গান্ধী সামনে থেকে দলকে পরিচালনা করবেন এমনটি প্রত্যাশা কংগ্রেস শিবিরের, যদিও এখনও নিজের ইচ্ছার কথা জানাননি রাহুল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। নানামুখী চাপের মধ্যেও চলতি অর্থবছরের 11 মাসে 62,000 কোটি টাকা রাজস্ব আদায় করে রেকর্ড গড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস, যা গত অর্থবছরের চেয়ে 6,000 কোটি টাকা বেশি। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং কয়েক গুণ বেড়েছে। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের শেষ হতে আরো অন্তত 23 দিন বাকি থাকলো ইতিমধ্যে রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। 70,573 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 62,024 কোটি টাকা। গত অর্থ বছরে আদায় হয়েছিল 61,632 কোটি টাকা। বিশ্বমন্দায় অর্থ বছরের শুরুতে আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নামলো, শেষের দিকে এসে অনেকটা কাটিয়ে উঠেছে। তার প্রভাব পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ে। এবছর আমরা ইতিমধ্যেই গত বছরের যে রাজস্ব আদায় হয়েছিল তাকে আমরা অতিক্রম করেছি।
আর সামনে আমাদের আরও 1 মাস বাকি রয়েছে। আমাদের আমদানি রপ্তানি সব কিছুই বাণিজ্য একটু পজিটিভ ধারায় আসাতে আমরা আমাদের গত বছরের যে আদায়কে আমরা ইতিমধ্যেই অতিক্রম করতে পেরেছি। রাজস্ব আদায়ের মতো গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার এবং কার্গো হ্যান্ডেলিংও। গত 11 মাসে আগের সময়ের তুলনায় 1,75,000 কন্টেইনার এবং 55 লাখ মেট্রিক টন কার্গো পণ্য বেশি হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে পণ্য আসার পরিমাণ বাড়লো, কিছুটা কমেছে জাহাজ আসা। এই স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে আমাদের জাহাজ হ্যান্ডলিং কিছুটা কমেছে। জাহাজ হ্যান্ডলিং কমার মূল কারণ হচ্ছে এখন বড় সাইজের জাহাজ আসছে, এটা কন্টেইনার এবং কার্গো উভয় ক্ষেত্রেই। তো বড় সাইজের কার্গো আসলে তাদের যদি ফুল ক্যাপাসিটি নিয়ে জাহাজ আসে তাহলে জাহাজ কম আসতেই পারে। ডলার সংকটে 2022-23 অর্থ বছরে বিলাসবহুল পণ্য আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করলেও এখন অনেকটা শিথিল করা হয়েছে। এতে আমদানি বেড়েছে অনেক বেশি। বেসরকারি 21টি অফডকের তথ্য অনুযায়ী গত 11 মাসে রপ্তানির পরিমাণ 1% বাড়লেও আমদানি বেড়েছে অন্তত 16%। রপ্তানির ক্ষেত্রে এই আমদানিটা অনেক বড় ভূমিকা রাখবে, কারণ প্রথম দিকে 2022-23 আমরা যে ডলার সংকটটা দেখতে পাচ্ছিলাম, সেই ডলার সংকটটা ধীরে ধীরে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে স্তীমিত হয়ে আসে এবং আমরা মনে করি ব্যবসা বাণিজ্যের উপর এটা একটা ইতিবাচক প্রভাব ফেলে এবং ব্যবসা বাণিজ্য আবার যে জোরদার হচ্ছে, আমদানির এই ভলিউম বৃদ্ধিটা তারই পজিটিভ পরিচায়ক। বাংলাদেশ শিল্পের কাঁচামালের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল এবং ভোগ্যপণ্য আমদানি করে, আর রপ্তানি পণ্যের অধিকাংশই তৈরি পোশাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত 2 বছর ধরে বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। শুরুর দিকে বাংলাদেশেও এই মন্দার প্রভাব পড়েছিল। বিশ্ব এখনও সেই মন্দা কাটিয়ে উঠতে পারেনি। তারপরও নানা কৌশলে চাঙ্গা হচ্ছে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে উল্লসিত সমর্থকরা। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘুমটাও ভালো হবে। Which team you supported? Sri Lanka. Sri Lanka. Yes. Then you must be disappointed after the match. Yes, disappointed. Yes. But it was a good match. Good match, right? Yeah. Right. সেটাই আসলে কিছুটা হতাশ হলো। ম্যাচটা যে খুব ভালো একটা ম্যাচ ছিল সেটা কিন্তু সবাই স্বীকার করছে। ইন্ডিয়ান ফ্যানরা আজকে মাঠে অনেকে এসেছিল ইন্ডিয়ান জার্সি পরে, তারা সবাই কিন্তু সাপোর্ট করেছে। একটু আমরা বিসিবি অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে একটু কথা বলবো। ওকে একটু কথা বলি। জালাল ভাই একটু যদি বলেন ম্যাচটার। না, ম্যাচটা ডেফিনেটলি আমরা সবাই খুশি। আসলে গাড়ি চলে যাচ্ছে, তারপরও আমরা কথা বলেছি বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বাংলাদেশ, তার কাছ থেকে আরও একটু জানলে হয়তো আমরা ভালো হতো বিষয়টা, যে বাংলাদেশ দলের এই জয়ের পর দলের কী অবস্থা। নিশ্চয়ই তিনি কথা বলেছেন দলের ক্রিকেটারদের সঙ্গে এবং আমরা জানি যে বাংলাদেশ দল কিন্তু এই মুহূর্তে বেশ চাপে ছিল, তবে এতটুকু বলতে পারি যে চাপ মুক্ত থাকবে এখন কিছুটা এই জয়ের পরে। ডেফিনেটলি এই ম্যাচে সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে অনেকে কিছুটা হলেও হতাশ হয়েছে। হতাশ হওয়ার কারণও আছে অবশ্যই আমরা বলবো, কারণ সাকিব তার মতো পারফর্ম করতে পারেননি। যে সাকিবকে আমরা চিনি, যে সাকিবের কাছ থেকে আমরা যেমন পারফরমেন্স চাই, সেটা কিন্তু আমরা সাকিবের কাছ থেকে পাইনি। আমরা আরেকটু কথা বলি, কেমন লাগছে বাংলাদেশে দারুণ একটা জয়? নিশ্চয়ই are very excited. We are so happy we cannot even express it. ভালো লাগছে। It was gonna be just এশিয়া কাপের মতো, যেভাবে 2 রানে হেরে গেছি, was like oh my god, ওভাবে একদম হেরে যাব। শুধু এশিয়া কাপে কেন, 2016 টি20 ওয়ার্ল্ড কাপে ওইটাতেও তো হেরে গেছি। আপনি দেখছেন আমরা ইন্ডিয়ার কাছে মুশফিকের 4 মার্চে হার্দিক পান্ডিয়াকে জিতে গেছিলাম, হেরে গেছি। এশিয়া কাপেও হেরে গেছি আমরা, খুব ক্লোজ যায়, খুবই হেরে গেছি। বাংলাদেশ লুথাবে হারে না, হোপ দিয়ে তারপর হেরে যায়, বাট আজকে হারে নাই, জিতে গেছি। সবাই, আমি যেটা বলছিলাম শুরু থেকেই, যে সবাই খুব খুশি। আমরা একটু জানতে চাইবো যে আসলে সাকিবের পারফরমেন্সে কি কিছুটা হতাশ, মানে আরো বেটার কিছু এক্সপেক্ট করেছিলেন? হ্যাঁ, আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। বিশেষ করে সাকিব ওই সময় যে শটটা খেলেছিল, ওইটা আমার কাছে মনে হয়েছে না খেললেও হয়তো বা পারতো। তার বোলিং, আমরা জানি তার বোলিংটা খুব ভালো ছিল। আজকে একটু অর্ডিনারি বোলিং কি করে ফেলেছেন সাকিব?
হ্যাঁ কিছুটা, কারণ মানে এক ওভারে খুব সম্ভবত তাকে 4টা 4 মেরেছিল, তো ওইটা একটু হতাশার ছিল। সো মানে বাট আমরা আশা করি সে আবার ফিরে আসবে, সাকিব আল হাসান। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ দলকে ভালো করতে হলে সাকিব আল হাসান। বাংলাদেশের জয়ে উল্লসিত সমর্থকদের খবর জানছিলাম যুক্তরাষ্ট্রের ডালাস থেকে। ঈদের কেনাকাটায় মূল্যছাড় ও আকর্ষণীয় অফারের ছড়াছড়ি। এবার ঈদের পোশাক, জুতা, জুয়েলারি সহ বিভিন্ন পণ্য কেনাকাটায় 70% পর্যন্ত ছাড় দিচ্ছে বিকাশ। তালিকাভুক্ত ব্র্যান্ড থেকে কেনাকাটায় মিলেছে 5 থেকে 10% ক্যাশব্যাক। ঈদ উল ফিতরের রেশ কাটতে না কাটতে আয়োজন শুরু ঈদ উল আজহার। এই ঈদে পোশাকের চাহিদা অনেকটা কম থাকলেও উৎসবের আনন্দে পিছিয়ে নেই ফ্যাশন হাউসগুলো। ঈদ আনন্দকে প্রাণবন্ত করতে ছাড়ের পাশাপাশি আছে ক্যাশব্যাক অফারও। গ্রীষ্মের শেষ আর বর্ষার শুরুতেই ঈদ, তাই আবহাওয়ার বিচারে পোশাকের নকশা এসেছে বৈচিত্র্য। ফলে পোশাকে প্রাধান্য পেয়েছে আরামের বিষয়টিও। সুতির ভিতরে কিছু এক্সক্লুসিভ কালেকশন আসছে, আমাদের হাফ শার্ট গরমের জন্য এবং পোলো শার্ট আসছে, টি শার্ট আসছে। এখন বর্তমানে আছে যারা সাজানো, কোকো আছে, রাজবাড়ি আছে, এলাপ আছে, কালামকার আছে, এগুলো আপনার একদম লেটেস্ট এই সপ্তাহের যেগুলো আসছে। এদিকে সাধারণের ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে বিকাশের ক্যাশব্যাক অফার। কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই পাওয়া যাবে 5 থেকে 20% ক্যাশব্যাক। গ্রাহকরা বিকাশ অ্যাপ অথবা *247# ডায়াল করে উপভোগ করতে পারবেন এই ক্যাশলেস ক্যাশব্যাক অফার। একটা প্রোডাক্ট পারচেস করলাম আর কি থ্রু বিকাশে, তারা অফার দিচ্ছে আপ টু 300 টাকা ক্যাশব্যাক অ্যান্ড ইটস কোয়াইট নাইস। সিলেট থেকে কেনাকাটা করি, বিকাশে 5% ক্যাশব্যাক পেয়েছি। বিকাশের মধ্যে পেমেন্টের মাধ্যমে আমাদের আর্থিক যে সিকিউরিটিটা এই বিষয়টা নিশ্চিত করতেছে। এই অফারটা পায় অনেক কাস্টমার একটু খুশি, কারণ আনলিমিটেড পাইতেছে। যত টাকা কেনাকাটা করবে সেখান থেকে 20% সে ক্যাশব্যাক পাইতেছে আমাদের থেকে। বিকাশের এই অফার চলবে 17 জুন 2024 পর্যন্ত। ক্যাশব্যাক পেতে অফার চলাকালীন গ্রাহককে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট মার্চেন্ট অ্যাকাউন্টে সফলভাবে লেনদেন করতে হবে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে উড়াল সড়কের নিচে অলস পড়ে আছে প্রায় 207 একর জমি। পরিকল্পনা না থাকায় অধিকাংশ জায়গায় যে যার মতো ব্যবহার করছেন। সিটি কর্পোরেশনের উদাসীনতায় সুফল পাচ্ছে না নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, সদিচ্ছা থাকলে বিশ্রামাগার, মেডিকেল সেন্টার, ওয়াকওয়ে সহ নানাভাবে জনকল্যাণে ব্যবহার করা সম্ভব মূল্যবান এই জমি। রাশেদ বাপ্পি রিপোর্ট। 2004 সালে প্রথম উড়াল পথের আওতায় আসে রাজধানী। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ফ্লাইওভারের সংখ্যা। বর্তমানে শুধু ফ্লাইওভারই নয়, একের পর এক প্রকল্পে ঢেকে যাচ্ছে মাথার উপরের খোলা আকাশ। বহরে যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, বিআরটি সহ নানা প্রকল্প। স্বাভাবিক দৃষ্টিতে উড়াল সড়কের নিচে থাকা এই জায়গা খুব বেশি মনে না হলেও এর মোট পরিমাণ কত হতে পারে জানেন কি? একটি বেসরকারি সংস্থার তথ্য বলছে রাজধানীতে প্রায় 108 কিলোমিটার উড়াল সড়কের নিচে পড়ে আছে অন্তত 207 একর জমি। প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ জমির আসলে কাজটা কি? রাজধানীতে এক খণ্ড জমি সোনার চেয়েও দামি। চরমে বাস্তবতা সবাই বুঝলেও ব্যতিক্রম হয়তো সিটি কর্পোরেশন। নয়তো জমির এত অপব্যবহার হয় কি করে? সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকার সুযোগে উড়াল সড়কের নিচের অধিকাংশ জায়গায় এখন ব্যবহার হচ্ছে যেমন খুশি তেমন সাজার স্টাইলে। কোথাও মূল্যবান জমি ব্যবহার হচ্ছে ওয়ার্কশপ হিসেবে, কোথাও গুদামঘর, আবার কোথাও ঘোড়া রাস্তা বল। কেউ কেউ বসিয়েছেন ছোটখাটো দোকানও। যদিও জমির এই ব্যবহারের পেছনে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। এই জায়গাগুলো যার যার মতো সে দখল করে বসে আছে। সরকার এরকম বিঘা বিঘা জমি ফালা রাখছে, এখানে অনেক কিছু করা যায় ইচ্ছা করলে। একটু পরিকল্পনা আর সদিচ্ছা থাকলে অনাদরে পড়ে থাকা এসব জমি ব্যবহার করে কাজে লাগানো যেত গণমানুষের কল্যাণে। তৈরি করা যেত বিশ্রামাগার, শিশুদের খেলাধুলার জায়গা, মেডিকেল সেন্টার, ওয়াকওয়ে সহ অনেক কিছুই। সম্প্রতি ফ্লাইওভারের নিচের জায়গার এমন বহুমুখী ব্যবহার নিয়ে রূপকল্প তৈরি করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজম। নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর আদনান জিল্লুর মোর্শেদ। আমাদের কোনো সংস্থা বা দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠান আসলে এই জায়গাটা নিয়ে চিন্তাও করেনি। বড় কোনো অঙ্কের বাজেট ছাড়াই এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলছে সংস্থাটি। ফ্লাইওভারগুলো যে এলাকাগুলোর উপর দিয়ে গেছে, তার যে চারপাশে স্থানীয় বাসিন্দারা আছেন, অন্যান্য পেশাজীবীরা আছেন, সবার সম্পৃক্ততা নিয়েই কিন্তু আমরা সেই জায়গাগুলোকে গণপরিসরে রূপান্তর করতে পারি। শুধু রাজধানী নয়, দেশের অন্যান্য শহরগুলোতেও প্রয়োজনের তাগিদে ক্রমেই বাড়ছে উড়াল সড়ক। আর তাই সামনের দিনে এমন পরিকল্পনা বা প্রকল্প হাতে নেওয়ার আগে শুধু
উপরের সড়ক নয়, নিচের জায়গাটুকুরও সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের বিষয়টি পরিকল্পনায় যুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এবার ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের জমি ও ইটভাটা দখলের অভিযোগ সাবেক আইজিপি বেনজির আহমেদের শ্যালকের বিরুদ্ধে। এমনকি পুলিশের চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সাতক্ষীরা সদরের আলীপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ, ক্রসফায়ারের ভয় দেখিয়ে নানা অপরাধ করেন বেনজিরের শ্যালক। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মির্জা আনোয়ার। আমিনুর গাজী সবুজের ছবি ও মমতাজ আহমেদ বাপির তথ্যের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের একের পর এক অবৈধ সম্পদের খোঁজ বেরোচ্ছে দেশের সমতল ও পাহাড়ি জমিতে। এবার বেনজিরের ক্ষমতার দাপটকে পুঁজি করে অন্যের জমি ও ইটভাটা দখলের অভিযোগ উঠল তারই শ্যালক মির্জা আনোয়ার পারভেজের বিরুদ্ধে। সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়নের বুলারাটি গ্রামে বেনজির আহমেদের শ্বশুর সাবেক এডিশনাল ডিআইজি মির্জা মনসুরুল হকের বিশাল বাড়ি, কিন্তু সেখানে কেউই থাকেন না। দেখাশোনা করেন কেয়ারটেকার প্রশান্ত দাস, কিন্তু তাকেও পাওয়া যায়নি। ভুক্তভোগী কয়েকজনের অভিযোগ, বেনজির আহমেদ দীর্ঘদিন র্যাবের মহাপরিচালক ও আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে শ্যালক মির্জা আনোয়ার পারভেজ তার সহযোগীদের নিয়ে একই এলাকার আশরাফুজ্জামান হাবলুর ইটভাটা দখল করে নেন। সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেবের বড় শ্যালক মির্জা আনোয়ার পারভেজ, তার লোকজন যে আমার ভাটায় প্রোভাইডার মির্জা আনোয়ার পারভেজ নামে একটি সাইনবোর্ড দিয়ে দেয়, আমার বিভিন্ন রকম হুমকি ধামকি দিতে থাকে, এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দেয়। ক্রসফায়ারের ভয় দেখিয়ে আকরাম হোসেন তুহিনের কাঁচা ফলন্ত ধানের উপর মাটি ভরাট করে ৮ শতক জমি জোরপূর্বক দখল করেন মির্জা আনোয়ার। তখন ভয়ে কিছু বলতে পারেনি উল্লেখ করে এখন জমি ফিরে পেতে চান ভুক্তভোগী আকরাম। বেনজির সাহেব ওনার বোনায় সেই হিসাবে সেই ভয় দেখায়, ক্রসফায়ারের ভয় দেখায় আমাদের এই জমিটা দখল করে। দুলাভাইয়ের ক্ষমতার দাপটে এই মির্জা আনোয়ার পারভেজ আমাদের আলীপুরের এমন কোনো অপকর্ম নেই সে তার দ্বারা সংগঠিত হয়নি। এত সব অভিযোগের বিষয়ে মির্জা আনোয়ার পারভেজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অস্বীকার করেন। জমি যদি দখল করে থাকি তাদেরকে বলতে বলেন আমি দেখতে কেমন এবং সে জমি কোন জায়গায় কোথায়। আমি ভাই তাদের নামও জীবনে শুনি নাই। ওখানে আমার দাদার আমলের যে জমি, সেই জমি ছাড়া আমার কোনো জমি জায়গা নাই। আনোয়ার পারভেজের বাবা মির্জা মনসুরুল হক একসময় গোপালগঞ্জের পুলিশ সুপার ছিলেন। তখন বেনজির আহমেদের সঙ্গে বিয়ে হয় তার মেয়ে দিশান মির্জার। সময় সংবাদ, সাতক্ষীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান। সকালে ধানমন্ত্রী ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে নাইমুল ইসলাম বলেন, জ্ঞান মেধা দিয়ে প্রধানমন্ত্রীকে কাজে সহায়তা করার চেষ্টা করবেন তিনি। দেশবাসীর কাছে যেন সরকার প্রধানের কাজগুলো পৌঁছায়, সেটাই তার লক্ষ্য হবে। এর আগে গতকাল শুক্রবার জ্যেষ্ঠ সাংবাদিক ও আমাদের নতুন সময় পত্রিকার এমিরেটিস সম্পাদক নাইমুল ইসলাম খানকে চুক্তিভিত্তিক প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতে পারে দুই নেতার একান্ত বৈঠক। রোববার এনডিএ জোটের সরকার গঠন। এবং নানামুখী চাপের মধ্যেও রাজস্ব আয় রেকর্ড। চট্টগ্রাম কাস্টম হাউসে 11 মাসে আদায় ৬২,০০০ কোটি টাকা। বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং বেড়েছে কয়েক গুণ। এই ছিল সময় সংবাদ। এরপর এই সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ মৌটুসী। এই সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।